নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ে রয়েছে জীবের বংশগতি ও বিবর্তন। আমরা আজকে জীবের বংশগতি সম্পর্কিত বিভিন্ন টপিক একটা একটা করে ভেঙে ভেঙে আজকের ভিডিওর মাধ্যমে শিখব এবং বিবর্তন সম্পর্কেও আমাদের বইতে যে ধারণাটা দিয়েছে বিবর্তনবাদ সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানবো। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিও এবং আজকের টপিক জীবের বংশগতি ও বিবর্তন। প্রথমেই আমাকে জেনে নিতে হবে বংশগতি আসলে কি। বংশগতি হলো পিতামাতার দেহ থেকে সন্তানের শরীরে যে বৈশিষ্ট্যগুলো প্রবাহিত হয় বংশ পরম্পরায় তাকেই বংশগতি বলে। তার মানে হচ্ছে যখন আমার জন্ম হচ্ছে তখন আমি আমার মায়ের থেকে, আমার বাবার থেকে, এমনকি আমার পূর্বপুরুষদের থেকেও কিছুটা বৈশিষ্ট্য নিয়ে তারপরেই জন্মগ্রহণ করছি। এই যে বৈশিষ্ট্যগুলো পিতা মাতা এবং তারও পূর্ববর্তী জেনারেশন থেকে যে আমার শরীরে প্রবেশ করলো, এই যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে বংশগতি। তো যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, মা বাবার যে বৈশিষ্ট্যগুলো নিয়ে তাকেই বলা হয় বংশগতি। তো বংশগতি কি আমরা জেনেই গেলাম। এখন আমরা জানবো যে বংশগতিটা কিভাবে, মানে বংশ পরম্পরায় কিভাবে বৈশিষ্ট্যগুলো আমাদের পিতা এবং মাতার শরীর থেকে সন্তানের শরীরে প্রবেশ করে। পিতা এবং মাতার শরীর থেকে অথবা পূর্বপুরুষের থেকে যে বৈশিষ্ট্যগুলো বংশগতির মাধ্যমে আমাদের সন্তানের শরীরে প্রবেশ করছে, যে উপাদানগুলো প্রবেশ করছে সেগুলোকে বলা হয় বংশগতি বস্তু। বংশগতি বস্তুর মাধ্যমেই আমাদের শরীরে আমাদের পূর্ববর্তী বংশ পরম্পরার যে বৈশিষ্ট্য সেগুলো প্রবেশ করে। তো সেই বংশগতি বস্তুগুলো কি কি, কোন কোন উপাদানের মাধ্যমে আমাদের দেহে বংশগতি প্রবেশ করছে। দেখো বোর্ডে দেখতে পাচ্ছ আমি 4টা নাম লিখে রেখেছি। আমাদের বংশগতি বস্তু এই 4টা জিনিসকেই বলা হয়। প্রথম হচ্ছে ক্রোমোজোম, নেক্সট ডিএনএ, এরপর আরএনএ ও জিন। এই 4টাই হচ্ছে বংশগতি বস্তু। এই 4টি বস্তুর মাধ্যমেই বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয়। তো বংশগতি বস্তুটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে এই প্রতিটি ধাপ, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন এর বৈশিষ্ট্যগুলো এবং কোথায় এগুলোর অবস্থান করছে এগুলো সম্পর্কে আমি তোমাদের একটা একটা করে ডিটেলসে বলবো। বংশগতি বস্তুর প্রথম যে উপাদান এবং সেটি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম আমরা জানি যে বংশগতির সবচেয়ে প্রধান এবং মূল উপকরণ। সেটার কিছু বৈশিষ্ট্য আছে ক্রোমোজোম সম্পর্কে, আর ক্রোমোজোমটা কোথায় থাকে সেটা কিন্তু আমরা জানি। বোর্ডে দেখতে পাচ্ছ আমি ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য লিখে রেখেছি। প্রথম যে কথাটা আমি বলেছি আমি সেই কথাটাই বোর্ডে লিখেছি যে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে বংশগতির একদম প্রথম স্টেপ। দ্বিতীয়ত আমরা ক্রোমোজোমটাকে কোথায় পাবো লিখেছি আমি, দেখো নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অবস্থিত। আমরা যখন নিউক্লিয়াসের গঠন সম্পর্কে পড়েছি আমরা তখন দেখেছি যে সূত্রাকার বস্তুগুলো নিউক্লিওপ্লাজমের ভেতরে অবস্থিত থাকে, সেগুলোকে ক্রোমোজোম বলা হয়। তো আমরা জানি সেটা। তাহলে ক্রোমোজোম কোথায় থাকছে? ক্রোমোজোম থাকছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ক্রোমোজোম অবস্থান করছে। এখন দেখো পরবর্তী লাইন যে বৈশিষ্ট্য আমি লিখেছি, প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এরা ডিপ্লয়েড হয়। তার মানে ক্রোমোজোম দ্বিসূত্রক হয়। তার মানে হচ্ছে এটা ডিপ্লয়েড সংখ্যক হয়। এক সেট ক্রোমোজোম পিতার বৈশিষ্ট্য বহন করে এবং অপর সেট ক্রোমোজোম মাতার বৈশিষ্ট্য বহন করে, তাই এরা প্রজাতির বৈশিষ্ট্য ভেদে ডিপ্লয়েড হয়ে থাকে। আর এদের কাজ কি? ক্রোমোজোমের প্রধান কাজ হচ্ছে মাতা পিতার জিন সন্তানে বহন করা। তার মানে হচ্ছে মাতা পিতার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা সন্তানের শরীরে বহন করে নিয়ে যাওয়াটাই ক্রোমোজোমের প্রধান কাজ। আর এই জন্যই ক্রোমোজোমকে বংশগতি বস্তুর প্রধান বাহক বলা হয়। এই জন্যই এর নাম হয়েছে বংশগতির ভৌত ভিত্তি। যেহেতু আমাদের মাতা পিতার বৈশিষ্ট্য সেটা প্রধান আমাদের এই বংশগতির ক্ষেত্রে, যেটা মাতা পিতা থেকে সন্তানে প্রবেশ করছে যে বৈশিষ্ট্যগুলো, আর সেই বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যাচ্ছে ক্রোমোজোম, তাই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। তো এই কাজের মাধ্যমে এই লাইনটাও তোমরা বুঝে ফেললে। তো আশা করছি ক্রোমোজোম বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
তো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ হচ্ছে সাধারণত বংশগতির প্রকৃত ধারক ও বাহক চরিত্র। ক্রোমোজোমের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো মাতা পিতা থেকে সন্তানের শরীরে প্রবাহিত হচ্ছে সেটা যে বহন করে নিয়ে যাচ্ছে সেই হচ্ছে ডিএনএ। প্রকৃতপক্ষে আমি যেটা তোমাদের বলেছিলাম যে ক্রোমোজোম একটি দ্বিসূত্রক বা ডিপ্লয়েড সংখ্যক হয়ে থাকে, সেই দ্বিসূত্রক অংশটা যে তৈরি হচ্ছে সেই অংশটাই হচ্ছে ডিএনএ। এখন আমরা দেখে নেই ডিএনএটা কি কি জিনিস দিয়ে গঠিত, ডিএনএর ভেতরে কি কি আছে। প্রথমেই দেখো আমি লিখেছি ক্রোমোজোমের প্রধান উপাদান এবং স্থায়ী পদার্থ হচ্ছে ডিএনএ। তার মানে ক্রোমোজোম আমার বংশগতীয় বৈশিষ্ট্যের প্রধান বংশগতীয় বস্তুর প্রধান উপাদান, এবং এই বংশগতীয় বস্তুর যে প্রধান উপাদান এই ক্রোমোজোমটা হয়েছে, এটা যে বহন করে নিয়ে যাচ্ছে বৈশিষ্ট্যকে, যার মাধ্যমে নিয়ে যাচ্ছে সেই হচ্ছে ডিএনএ। তাই ডিএনএ কে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ বলা হয়। দ্বিতীয় লাইনে লিখেছি আমি দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের স্পাইরাল গঠন। ডিএনএ একটি ডাবল হেলিক্স আকৃতির, তার মানে এটা হচ্ছে একটা সর্পিলাকার, একটা পেঁচানো সিঁড়ির মতো দেখতে গঠন বিশিষ্ট ডিএনএ। এখন ডিএনএর যে দুটো পেঁচানো গঠন, সর্পিলাকার গঠন, এটা হচ্ছে দ্বিসূত্রক, মানে দুইটা সূত্র দিয়ে বা দুইটা সুতার ন্যায় অংশ দিয়ে ডিএনএটা গঠিত। পলিনিউক্লিওটাইডের স্পাইরাল গঠন, পেঁচানো গঠন বিশিষ্ট হয় এটা, এবং এই পেঁচানো যে গঠনটা বা প্যাচটা সৃষ্টি হচ্ছে যার মাধ্যমে, সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। আচ্ছা, এখন দেখো এই পলিনিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকছে। এটার এই আমার পলিনিউক্লিওটাইডের যে স্পাইরাল গঠন ডিএনএ, তার মধ্যে থাকছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট। তার মানে হচ্ছে ডিএনএ গঠিত হয় 5 কার্বন বিশিষ্ট শর্করা দিয়ে, নাইট্রোজেন বেস দিয়ে এবং অজৈব ফসফেট দিয়ে। তোমাদের রসায়নে ডিএনএর যে রাসায়নিক গঠন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তাই আমি এই জীববিজ্ঞানের এই পার্টে তোমাদের এই বিস্তারিত আলোচনাটা করব না। তো আমরা দেখে নিলাম যে ডিএনএর মধ্যে কি কি অংশ থাকে। এখন আমরা দেখব নাইট্রোজেন বেসের মধ্যে কি কি থাকে। নাইট্রোজেন বেস আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেটা আমি এখানে লিখেছি যে নাইট্রোজেন বেস দুই ধরনের হয়, একটি হচ্ছে পিউরিন এবং অপরটি পাইরিমিডিন। পিউরিন ও পাইরিমিডিনের মধ্যেই কিন্তু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন এই 4টা জিনিসই থাকছে। অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিন বেজের এবং সাইটোসিন ও থায়ামিন হচ্ছে পাইরিমিডিন বেজের। দেখো আমি এখানে লিখেছি অ্যাডেনিন এবং থায়ামিন দুইটি, এখানে আমার একটা সমান চিহ্নের মতো চিহ্ন দিয়েছি, এবং গুয়ানিন এবং সাইটোসিন এখানে সমান চিহ্নের মতো আমি এখানে 3টা চিহ্ন দিয়েছি। এই চিহ্নটার মানে হচ্ছে হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন এবং থায়ামিন নাইট্রোজেন বেজের সাথে নিউক্লিওটাইডের যে স্পাইরাল গঠন তার সাথে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, এবং গুয়ানিন এবং সাইটোসিন এরা 3টি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ডিএনএ ডাবল হেলিক্সের সাথে যুক্ত থাকে। তাই যখনই আমরা পিউরিন এবং পাইরিমিডিন বেসের অ্যাডেনিন এবং থায়ামিনকে লিখব, তখন আমি মাঝখানে এই 2টা দাগ দিয়ে হাইড্রোজেন বন্ডটাকে বোঝাবো, এবং গুয়ানিন এবং সাইটোসিনকে লেখার সময় 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে আমাকে এটা বোঝাতে হবে। আচ্ছা, এখন আমি সর্বশেষ যে লাইনটা লিখেছি সেটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক। তার মানে প্রকৃতপক্ষে ডিএনএ এর মাধ্যমেই যেহেতু বংশগতীয় যে বস্তু প্রবেশ করছে মাতা পিতার শরীর থেকে সন্তানের শরীরে, তাই ডিএনএ কেই বলা যায় যে প্রকৃতপক্ষে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক। ডিএনএ থাকছে আমার ক্রোমোজোমে, আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আমার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বহন করে পিতামাতার শরীর থেকে সন্তানের শরীরে প্রবাহিত করছে। তাই এক কথায় বলা যায় যে ডিএনএ হচ্ছে প্রকৃতপক্ষে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক। এখন জানবো আরএনএ সম্পর্কে। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ, এটার মধ্যে দেখো প্রথমেই আমি লিখেছি একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। যেমন ডিএনএতে 2টি পলিনিউক্লিওটাইডের সূত্র ছিল, কিন্তু আরএনএতে একটি মাত্র পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। এটা বেশিরভাগ আরএনএতেই থাকে। আর এর গঠন কি? এর গঠন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা থাকছে, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট থাকছে। এটা প্রায় ডিএনএ এর মতোই গঠন বিশিষ্ট, কিন্তু এখানকার নাইট্রোজেন বেজের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন না থেকে এখানে আমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকছে, এবং থায়ামিনের পরিবর্তে থাকছে ইউরাসিল, এই নাইট্রোজেন বেজের জন্য, মানে আরএনএ এর জন্য।
আর আমার এখানে আমি লিখেছি দেখো ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী বস্তু। একটু আগে আমরা ডিএনএ দেখেছিলাম, ডিএনএ ছিল জীবের যে ক্রোমোজোম, ক্রোমোজোমের স্থায়ী বস্তু হিসেবে ডিএনএ ছিল, কিন্তু আমি এখানে লিখেছি দেখো আরএনএ এর ক্ষেত্রে সেটা হচ্ছে ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী বস্তু। সাধারণত যে ভাইরাসগুলো আছে তাদের শরীরের স্থায়ী বস্তু হচ্ছে আরএনএ। আর আরএনএ আমাদের অন্যান্য জীবের শরীরেও থাকছে, কিন্তু স্থায়ী বস্তু হিসেবে আরএনএ সবগুলোতে থাকে না, ভাইরাসের স্থায়ী বস্তু হিসেবে আরএনএ থাকে। তো আরএনএর গঠনটা তোমাদের বইতে এতটুকুই ছিল। আমরা এখন দেখব জিন সম্পর্কে। বংশগতি বস্তুর সর্বশেষ যে অংশটা সেটা হচ্ছে জিন, কিন্তু সর্বশেষ হলেও এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রথমেই দেখো আমি লিখেছি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, তার মানে একটা জীবের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এবং যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতেও পাই না, সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে যে অংশটা সেটাই হচ্ছে জিন। তাহলে এক কথায় জিনকে আমরা বলতে পারি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককেই জিন বলা হয়। জীবের যাবতীয় বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে জিন। পরবর্তীতে দেখো লিখেছি আমি জীবের ক্রোমোজোমে অবস্থিত। তাহলে এই জিনটা কোথায় অবস্থিত? জীবের যে ক্রোমোজোম, যেই ক্রোমোজোম বংশগতির বস্তুর ধারক ও বাহক, সেখানেই আমাদের জিনটা অবস্থিত। আমি লিখেছি একটা ওয়ার্ড দেখো লোকাস। লোকাস মানে হচ্ছে ক্রোমোজোমের যে অংশটাতে জিন অবস্থান করছে, সেই জিনটাকে সেই অবস্থানের যে জায়গাটা, সেই জায়গাটাকেই বলা হচ্ছে লোকাস। এক কথায় বলা যায় যে ক্রোমোজোমের যে অংশে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। আর জিনের যে বৈশিষ্ট্য সেটা দেখো আমি লিখেছি যে একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন নির্দিষ্ট। সাধারণত এমন হয়ে থাকে যে আমাদের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন নির্ধারিত থাকে, একটি বৈশিষ্ট্য একটি জিন প্রকাশ করে থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটি বা তিনটি জিনও একসাথে কাজ করে থাকে। এখন দেখো আমি লিখেছি বংশগতির নিয়ন্ত্রক। তো যেহেতু জিন আমাদের বংশগতির নিয়ন্ত্রক, আমি কথাটা লিখেছি, আমাদের জীবের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোকে যেহেতু জিন প্রকাশ করছে, তার মানে জিন পারছে আমাদের বৈশিষ্ট্যগুলোকে কখনো বাড়িয়ে দিতে, কখনো কমিয়ে দিতে, দ্যাট মিনস নিয়ন্ত্রণ করতে। এই জন্য এই কথাটা সহজেই বলা যায় জিনের জন্য যে জিন হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক। তাহলে জিন অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করে থাকে দেখো, এখানে আমি একটা প্রবাহ চিত্রের মতো করে এঁকেছি, একটা অ্যারো চিহ্ন, এটা তোমার বইতেও আছে। প্রথমে জিনের যে অংশ, সেখানে আমার ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএ তে অনুলিপন সৃষ্টি হচ্ছে। এই অনুলিপনটা ডিএনএ আরএনএ এর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। ডিএনএ এর অনুলিপন চলে যাচ্ছে আরএনএ এর কাছে, আরএনএ সাইটোপ্লাজমের মাধ্যমে নিয়ে যাচ্ছে সেটাকে রাইবোজোমে, এবং রাইবোজোমে গিয়ে সেই অনুলিপনটা ডিএনএ এর মাধ্যমে আরএনএ তে গেল। আরএনএ থেকে যখন রাইবোজোমে প্রবেশ করলো তখন সেখানে একটা প্রোটিন তৈরি হলো, এবং এই প্রোটিনটাই আমার বৈশিষ্ট্যগুলোকে, জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। তো প্রোটিন থেকেই তৈরি হচ্ছে জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য, সুনির্দিষ্ট প্রোটিন তৈরি করছে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যকে। তো এভাবেই জিন বংশ পরম্পরায় কাজ করে থাকে। এখন জানবো ডিএনএ অনুলিপন সম্পর্কে। ডিএনএ অনুলিপন পপুলার ভাবে যদি তুমি বলো তাহলে প্রকাশিত করি আমরা ডিএনএ রেপ্লিকেশন কথাটার মাধ্যমে। রেপ্লিকেশন বা অনুলিপন মানে হচ্ছে একটা থেকে আরেকটা তৈরি করা। তাহলে ডিএনএ অনুলিপন মানে হচ্ছে একটি ডিএনএ থেকে অপর আরেকটি ডিএনএ তৈরি করা। এতক্ষণ আমরা যে দেখে এসেছি বংশগতীয় বস্তুর বিভিন্ন যে অংশগুলো, সেগুলো সম্পর্কে জেনেছি। তো সেখানে আমরা সর্বশেষ জিনের মধ্যে দেখেছি যে ডিএনএ থেকে অনুলিপন নিয়ে তারপরেই কিন্তু একটা প্রোটিনের মাধ্যমে বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। তাহলে অনুলিপনটা কোথা থেকে এবং কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা এখন একটু জানবো। আমরা সরাসরি বইয়ে চলে যাচ্ছি, আমরা বইয়ের থেকে দেখছি কি বলেছে ডিএনএ অনুলিপনে। বইয়ে বলেছে এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়, যেটা ডিএনএ অনুলিপনের সংজ্ঞা। ডিএনএ অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ দুই সূত্র আলাদা হয়ে যায়। তখন কোষের ভেতর ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে অ্যাডেনিনের সাথে থায়ামিন এবং থায়ামিনের সাথে অ্যাডেনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে সূত্র দুটি তার পরিপূরক নতুন সূত্র তৈরি করে। তার মানে যখন এই সূত্রটা ভেঙে গেল, যখন আমাদের এই ডিএনএটার থেকে একটা অনুলিপন তৈরি হলো, তখন প্রথমে অ্যাডেনিন থেকে হচ্ছে থায়ামিন, আবার থায়ামিন থেকে ভেঙে অ্যাডেনিন, গুয়ানিন থেকে সৃষ্টি হচ্ছে সাইটোসিন, আবার সাইটোসিন থেকে সৃষ্টি হচ্ছে গুয়ানিন,
তো এইভাবে ভেঙে 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 একটা দ্বিসূত্র যে ডিএনএ সেখান থেকে অনুলিপন সৃষ্টি হয়, যেটা বইয়ের ভাষায় বলা যায় যে নতুন সূত্র তৈরি হয়। ডিএনএ দুটি সূত্রের ভেতর একটি পুরাতন সূত্র রয়ে যায়, তার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে পরিপূর্ণ ডিএনএ অণু সৃষ্টি হয়। তোমাদের বইতে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডিএনএ ভেঙে কিভাবে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন আর গুয়ানিন এরা ভেঙে একটার থেকে আরেকটা নতুন ডিএনএ কে তৈরি করছে। তো সেই একইভাবে অ্যাডেনিন থেকে যখন এভাবে অ্যাডেনিন আর থায়ামিন ভেঙে গেল, উল্টা জিনিসটা তৈরি হলো, জাস্ট অনুলিপনটা তৈরি হয়ে গেল। গুয়ানিন থেকে সাইটোসিনটা ভেঙে জাস্ট অনুলিপন তৈরি হয়ে গেল, যে সাইটোসিন ও গুয়ানিন, এমন করে করেই নতুন একটা ডিএনএ তৈরি হয়। এবং এই নতুন ডিএনএ থেকেই বংশগতির ধারক আর বাহক এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে, পিতামাতার শরীর থেকে সন্তানের শরীরে প্রবেশ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এখন আমরা জানবো মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে। তো আমরা জানি যে মানুষের শরীরে বা প্রাণীর শরীরে সাধারণত প্রত্যেকটা জীবের শরীরেই 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অটোসোম এবং 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তো এই সেক্স ক্রোমোজোমের মধ্যে আমাদের যে ক্রোমোজোমটা 1 জোড়া যেহেতু, তার মানে একটা থাকছে যে ক্রোমোজোম সেটাকে বলা হয় এক্স এবং অপর যে ক্রোমোজোমটা থাকে সেটাকে বলা হয় ওয়াই। তো নারীর শরীরে যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে সেটার মধ্যে ক্রোমোজোম দুটি এক্স থাকে, কিন্তু পুরুষের শরীরে যে সেক্স ক্রোমোজোমের জোড়াটা থাকে সেই জোড়াতে একটি থাকে এক্স ক্রোমোজোম এবং একটি থাকে ওয়াই ক্রোমোজোম। তো যখন ডিম্বাশয়ের মধ্যে নারীদের ডিম্বাশয়ে যখন ডিম্বক গঠন হয় তখন মিওসিস বিভাজনের মাধ্যমে, যেহেতু তার ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম দুটোই এক্স, তাই মিওসিস বিভাজনের মাধ্যমেও তাদের যে বিভাজনটা হয়, ডিম্বক তৈরি হয়, সেখানে এক্স ক্রোমোজোমই থাকে। কিন্তু পুরুষের ক্ষেত্রে যেটা হয়, পুরুষের মিওসিস বিভাজনের সময় একটি এক্স ক্রোমোজোম, অর্ধেকটাতে এক্স ক্রোমোজোম থাকে এবং অর্ধেকটাতে ওয়াই ক্রোমোজোম থাকে। তো যখন কোনো পুরুষ এবং নারীর মিলনের ফলে যখন ডিম্বাণু নিষিক্ত হওয়ার সময় আসে, তখন নিষিক্ত ডিম্বাণুর মধ্যে যদি নারীদের মধ্যে তো এক্স ক্রোমোজোম থেকেই যাচ্ছে, কারণ নারীদের দুটি সেক্স ক্রোমোজোমই এক্স। তো যখন ডিম্বাণুর মধ্যে যখন শুক্রাণুর প্রবেশ করছে, তখন যদি পুরুষের শরীরের যে ওয়াই ক্রোমোজোমটা আছে সেটা যদি নারীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, তাহলে যে সন্তান হবে সেটা পুত্র সন্তান। এবং যখন নিষিক্ত হওয়ার সময় যখন নারীর এক্স ক্রোমোজোমের সাথে পুরুষের এক্স ক্রোমোজোমটা যুক্ত হবে, তখন সেক্ষেত্রে কন্যা হবে, সন্তান হবে কন্যা। তো এই হচ্ছে আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ, যে মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারণ করা যায় এবং কিভাবে কন্যা এবং কিভাবে পুত্র সন্তানের জন্ম হয় সেটা বোঝা যায়। এখন জানবো আমরা আমাদের সর্বশেষ টপিক বিবর্তন সম্পর্কে। বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা ধীরে ধীরে চলছে, এটা একটি মন্থর প্রক্রিয়া যেটা চলছে আবহমান কাল ধরে চলছে এবং চলতে চলতে ধীরে ধীরে সরল জীব থেকে জটিলতর জীবের সৃষ্টি করছে, জীবের বৈশিষ্ট্য সৃষ্টি করছে, এটাই হচ্ছে বিবর্তন। তাহলে এক কথা যদি আমি বলি এবং বইয়ের ভাষায় যদি আমি বলি, তাহলে হচ্ছে বিবর্তন এমন একটি মন্থর ও চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে গঠনগতভাবে সরল জীব থেকে ধীরে ধীরে জটিল থেকে জটিলতর জীবের সৃষ্টি হয়। তো এখন বিবর্তনটা কখন থেকে শুরু হয়েছে সেটা সম্পর্কে তোমাদের বইতে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েছে, বিভিন্ন ধরনের নতুন নতুন যে ধারণা তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে বলেছে। আমি এই ডিটেলসে যাচ্ছি না, এই ডিটেলসটা তোমরা পড়লেই বুঝে যাবে, এখানে এমন কোনো শব্দ নেই যেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি। আমি এখন সরাসরি চলে যাব ডারউইনবাদে। এই বিবর্তনের মধ্যে জীবনের আবির্ভাব সম্পর্কে বিজ্ঞানী চার্লস ডারউইনের যে বিখ্যাত মতবাদ বিবর্তনবাদ, সেটা সম্পর্কে আমরা এখন একটু জানব। বিজ্ঞানী চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস নামক বইতে তার ডারউইনবাদ যে তত্ত্বটি সেটা সর্বপ্রথম প্রকাশ করেন। তো ডারউইনবাদ এখন পর্যন্ত বিবর্তনের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সবাই মেনে নিয়েছে এরকম একটা তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত। তো সেই ডারউইনবাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, কিছু সাধারণ সত্য হিসেবে ডারউইনবাদ বিজ্ঞানী ডারউইন প্রকাশ করেছিলেন, সেগুলো আমি দেখো বোর্ডে কিওয়ার্ডসগুলো লিখে রেখেছি, আমি একটা একটা করে বলছি তোমাদের। প্রথমেই তিনি বলেছেন যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। অত্যাধিক হারে বংশবৃদ্ধির মানে হচ্ছে যে প্রকৃতিতে আমাদের যে জীবেরা আছে এই জীবদের জৈবিক যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে বংশবৃদ্ধি করা।
যা গাণিতিক এবং জ্যামিতিক হারে জীব তার বৈশিষ্ট্য এখানে প্রকাশ করছে। জীব অত্যাধিক হারে বংশবৃদ্ধি, মানে বংশ পরম্পরায় তারা বংশবৃদ্ধি করেই যাচ্ছে। এটা হচ্ছে ডারউইনবাদের প্রথম যে বিবর্তনের যে উনি প্রথম যে সূত্রটা বলেছে সাধারণ সত্য, সেটাই এটা 1 নম্বরটা। দ্বিতীয়টা বলেছেন যে সীমিত খাদ্য ও বাসস্থান। তো আমাদের পৃথিবীতে আমাদের যে আয়তন সেটা সীমিত, এবং সেই হিসেবে যেহেতু আমাদের বাসস্থানটা সীমিত, তাই এতগুলো গাণিতিক এবং জ্যামিতিক হারে যে বংশবৃদ্ধি হচ্ছে জীবের, তো সেখানে তাদের জন্য খাদ্যের সংকুলনও অবশ্যই সীমিতই হবে। তো তার দ্বিতীয় যে মতবাদটা ছিল, মতবাদের মধ্যে দ্বিতীয় যে অংশটা ছিল সেটা হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। স্বাভাবিকভাবেই পৃথিবীর আমার আয়তন সীমাবদ্ধ, এবং সেখানে যখন প্রচুর পরিমাণে জীবের সৃষ্টি হবে তাদের জন্য খাদ্যের সংকুলনটাও এখানে কষ্টকর হবে। পরবর্তী যে বৈশিষ্ট্যটা তিনি বলেছেন সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তার মানে এই যে আমার অত্যাধিক বংশবৃদ্ধি হচ্ছে এবং আমার সীমিত খাদ্য ও বাসস্থান রয়েছে, আমার থাকার জায়গা এখানে কম এবং খাদ্যও সীমিত, এই দুইটার সাথে যে লড়াইটা চলে সেই লড়াইটাকেই বলা হয় অস্তিত্বের জন্য সংগ্রাম, তার মানে টিকে থাকার সংগ্রাম। এই দুইটা জিনিসের প্রেক্ষিতে, এই দুইটা জিনিসের সাথে লড়াই করে যারা বেঁচে থাকছে সেটাই তারাই এক্সিস্ট করছে পৃথিবীতে, এবং বাকিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই টপিকসটাই হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এখন অস্তিত্বের জন্য সংগ্রামকে তিনি 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম, এবং আরেকটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম যেটা, সেটা খাদ্য এবং খাদকের যে প্রজাতিগুলো আছে তাদের মধ্যে যে সংগ্রামটা চলে খাবার নিয়ে এবং বাসস্থান নিয়ে, সেটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো এটার একটা সুন্দর বর্ণনা দেয়া আছে তোমাদের বইতে, একটা উদাহরণের সাহায্যে দেওয়া হয়েছে সাপ, ময়ূর এবং ব্যাঙ নিয়ে। সেটা তোমরা পড়লেই বুঝে যাবে যে আন্তঃপ্রজাতিক সংগ্রামটা আসলে কি। সেকেন্ড বলেছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। যখন নিজের প্রজাতির মধ্যে যখন সদস্য সংখ্যা বেড়ে যায়, তখন খাদ্য এবং বাসস্থানের জন্য যে সংগ্রামটা নিজের প্রজাতির মধ্যে চলে সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। এবং সর্বশেষ পরিবেশের সাথে সংগ্রাম। যখন পরিবেশ প্রতিকূল হয়ে যায়, খরা, বন্যা, দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, সেই দুর্যোগের মধ্যে যখন জীব বেঁচে থাকতে পারে, মানে টিকে থাকতে পারে, যারা টিকে থাকতে পারে তারা বেঁচে থাকে, এবং যারা টিকে থাকতে পারে না তারা ধ্বংস হয়ে যায়, সাথে সাথে বিলুপ্তও হয়ে যায়। সেখানে যে সংগ্রামটা সেটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। তো এটা ছিল তার 3 নম্বর বৈশিষ্ট্য, তার ডারউইনবাদের মতবাদের অস্তিত্বের জন্য সংগ্রাম। এখন তার পরবর্তীতে উনি যা বলেছেন সেটা হচ্ছে প্রকরণ বা জীবের পরিবর্তন। ডারউইনের মতে কোনো একটা জীব কখনোই আরেকটা জীবের সাথে একদম সিমিলিয়ার থাকতে পারে না, কখনোই তারা একই রকম দুটো জিনিস হতে পারে না, দুটো প্রাণী হতে পারে না বা দুটো জীব হতে পারে না, কিছু না কিছু পার্থক্য তাদের থাকবেই। তাহলে একটা জীব থেকে আরেকটা জীবের যে সামান্য পার্থক্যটা তৈরি হলো, সেই পার্থক্যটাকেই বলা হয় প্রকরণ। তাহলে জীব থেকে জীবে যে পার্থক্যগুলো যাচ্ছে বা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে প্রকরণ। পরবর্তী ধাপ সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন বলতে এই যে প্রকরণটা সৃষ্টি হলো জীবের পরিবর্তনের মাধ্যমে, তো প্রকরণ যখন সৃষ্টি হচ্ছে তখন কিছু কিছু জীবের ক্ষেত্রে দেখা যায় সেই প্রকরণটা পরিবেশের জন্য, পরিবেশে টিকে থাকার জন্য খুবই উপযোগী হয়। তো তারা শক্তিশালী হয়, শক্তিশালী জীব হিসেবে এক্সিস্ট করে। এবং কিছু প্রকরণ তৈরি হয় যেটা সেই প্রাণীর নিজের জন্যই সেটা প্রতিকূল হয়ে যায়, বা প্রাণী বা উদ্ভিদ টিকে থাকার জন্য সেই প্রকরণটা তার জন্য সুইটেবল হয় না। তো প্রাকৃতিক নির্বাচনের ধাপটাই হচ্ছে সেটা, যে প্রকরণের মাধ্যমে যাদের অনুকূল প্রকরণ হয়, তার মানে টিকে থাকার জন্য যাদের বৈশিষ্ট্যগুলো খুব শক্ত এবং মজবুত থাকে, যে সকল জীবের, প্রকৃতি তাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে বা টিকে থাকার লড়াইয়ে তাদের সাথে থাকে। এবং বাকিদের যাদের প্রতিকূল প্রকরণ সৃষ্টি হয়, তার মানে যাদের সেই বৈশিষ্ট্যগুলো খুবই দুর্বল থাকে অথবা থাকে না, তো প্রকৃতি সেই সকল জীবকে, সেই সকল প্রকরণ বিশিষ্ট জীবকে বিলুপ্ত করে দেয়, অথবা কোনো কারণবশত দেখা যায় সেই জীব আর পৃথিবীতে বসবাস করতে পারে না। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, যেটা প্রকৃতির মাধ্যমে ডিসাইড হয় যে কারা থাকবে, টিকে থাকবে, এবং কারা থাকতে পারছে না। এবং সর্বশেষ যে ধাপটা
ডারউইনবাদে, সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে এই যে প্রকরণগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো তো বর্তমানে যে প্রাণী, বর্তমানে যে উদ্ভিদ আছে তাদের মধ্যেই সৃষ্টি হচ্ছে। এরকম নতুন নতুন প্রকরণ বা নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হতে হতে এক সময় দেখা যায় যে সেই প্রজাতি থেকে সম্পূর্ণ ভিন্ন আরেকটা প্রজাতির সৃষ্টি হয়ে যায়। তো এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইন মতবাদ। তাই প্রাকৃতিক নির্বাচন মতবাদের কারণবশত নতুন প্রজাতি এই প্রকরণের মাধ্যমেই উদ্ভূত হয়ে যায়। তো আশা করছি নতুন প্রজাতির উৎপত্তি তোমরা বুঝতে পারছো। এই নতুন প্রজাতির উৎপত্তি প্রাকৃতিক নির্বাচন মতবাদের সাথে বা প্রাকৃতিক নির্বাচনের সাথে সম্পর্কিত। তো ডারউইনবাদের এই যে অংশগুলো, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই কিন্তু ডারউইনবাদকে খুব সহজেই বোঝা যায় এবং ডারউইনের তত্ত্ব সম্পর্কে খুব সহজেই বোঝা যায়। তোমাদের বইতে খুব সহজ সহজ উদাহরণ দিয়ে এই বৈশিষ্ট্যগুলোকে আরো ভালোভাবে বোঝানো হয়েছে। তোমরা একটু পড়লেই সেই বিষয়গুলো বুঝতে পারবে। এবং ডারউইনবাদের সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটাও আজকে শেষ হলো। স্টুডেন্টস, আশা করি আজকে তোমরা আমার টপিকটা, যেটা আমি বুঝিয়েছি তোমাদের, বংশগতি এবং বিবর্তন, ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় তোমরা এখন যদি আমার ভিডিওটি চালু করে সাথে সাথে যদি রিডিংটা পড়ে ফেলো, তাহলে তোমাদের কাছে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করো এবং আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও তোমরা জানাতে পারো। এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটা প্রেস করে রাখো। পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই এই চ্যানেলে তোমাদের কাছে চলে আসবে এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং বেল বাটন প্রেস করার মাধ্যমে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে চলে আসবে। তাহলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আর আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, বাসায় সুস্থ থাকবে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।